সত্যি ঈদ মোবারক। ঈদ যেহেতু মোবারক। ঈদ, আমি এই উৎসবের জায়গা থেকে যদি বলি ঈদ উদযাপনে আপনার আমাদের সবারই কিন্তু মানে আমাদের দুজনে বিশেষ করে কিন্তু এই কোয়ার্টারে স্টাফ হ্যাঁ, হ্যাঁ, কোয়ার্টারে ঈদ উদযাপনের একটা হ্যাঁ। স্মৃতি আছে। সেই সড়কে যদি যাই, স্মৃতির সড়কে আপনার স্টাফ কোয়ার্টারের ঈদ উদযাপন সেটা একটু যদি শুরু করেন সেই জায়গা থেকে। আচ্ছা, স্টাফ কোয়ার্টারের ঈদ উদযাপন তো ছিল, এখন যেমন ঈদ আমরা বড় হওয়ার পর আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু আগে আমাদের ঈদ ছিল সমন্বিত একটা ব্যাপার। যেমন 3-4টা ব্যাচের মানুষজন আমরা ঈদের দিন বেড়াতে যেতাম, এবং ঈদের প্রিপারেশন শুরু হতো আরও আগে থেকে, যে এই ঈদের দিনে এবার আমরা রমনা পার্কে যাব। এবং 3-4টা ব্যাচ বললাম যে আমাদের সিনিয়র 1-2টা ব্যাচ থাকলে তারা আমাদের গাইড করে, রিক্সাটা ভাড়া করে, এক রিক্সায় 4 জন করে, হয় সংসদ ভবন, নাহলে রমনা পার্ক, নাহলে এই জায়গায় ওই জায়গায় চন্দ্রিমা উদ্যান, এরকম জায়গায় ঘুরতে যেতাম। আর চাঁদ রাত থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু হতো, যে আজকে রাতে চাঁদ উঠছে আকাশে, বাস সবাই মিলে রাত্রি ওই দিন 10টা-11টা পর্যন্ত বাইরে থাকো। তখন আমরা ছোট, 10টা-11টা পর্যন্ত বাইরে থাকতে পারছো, আনন্দ করছো। এবং ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়াটা তো একটা উত্তেজনা, ভোর 5টা থেকে উঠে রেডি, আতর টাতর লাগে রেডি, তারপর কলোনির মসজিদে সবাই নামাজ পড়তে যাওয়া, সবার দেখা। ওই যে মসজিদের ওই যে বড় মাঠে, হ্যাঁ, বড় মাঠে নামাজ পড়তে যেতে হবে। এবং নামাজ পড়ার পর যেটা হয়, এখন যেটা হয়, নামাজ পড়ার পর 1-2জনের সাথে কোলাকুলি করে বাড়িতে ফেরা হয়। আর তখন দেখা গেলো যে নামাজ শেষ হওয়ার পর 1-1.5 ঘন্টা পর্যন্ত বাসায়, তখন সবাই সবারকে চিনতাম, জানতাম। হৃদ্যতাটা ছিল ওরকম যে কোলাকুলি করা হতো এবং কথাবার্তা। এবং তারপরে হলো কল দেওয়া হলো যে এই 10টার সময় সবাই কিন্তু বেরোব, সবাই নতুন পোশাক টোশাক, পায়জামা পাঞ্জাবি ছেড়ে। এইবার হলো ফ্যাশন, কে কতটা মানজা মারতে পারে, মানজা টানজা মেরে তারপরে বের হও, এর বাসায় যাও, ওর বাসায় যাও। যাদের বাসায় গ্রহণযোগ্যতার সব বন্ধুদের এক্সেস ছিল, ওই বাসাগুলো আমরা অবশ্যই হিট করতাম। এবং যে তখন একদম কদম বুসি করা থেকে শুরু করে, পায়ে হাত দিয়ে সালাম করা থেকে শুরু করে, মিষ্টি খেতে, মানে যে যেটা খাবে আর তখন খাও। এই যে সালামের যে ব্যাপারটা সেটা তো ছিল 1 টাকাই তো বিশাল 1 টাকা তো হিউজ হিউজ। এবং দেখা গেলো যে পুরো আমরা 10 জন গেছি, আমাদের দেওয়া হলো 8 টাকা। 8 টাকা, এই তোরা কিন্তু ভাগাভাগি করে চটপটি খাইস বা এরকম, আমরা আর এত খুশি। এরকম 5টা বাসায় গেলে তো আমাদের রিক্সা ভাড়াটা উঠে গেল সারাদিনে ঘোরার। ছবি দেখতে যেতেন। না, ছবি দেখার ট্রেনটা না তখন আমাদের মধ্যে ছিল যে 2-3 দিন পরে। আমার ছবি দেখার যে ব্যাপারটা ছিল, আমার মা নানির সাথে আমার সিনেমা দেখা হয়েছে বেশি। না, আমি বলছি ঈদের সময় তো অনেকে ছবি দেখতে না যেত না না, ওই ঈদের সময় ওইটা সালামের ওইটা টাকা ওইটা নিয়ে। কখনো না, আচ্ছা, আচ্ছা। ওইটা হয়নি। আমরা কারণ কোয়ার্টারের কাছাকাছি তো ছিল আনন্দ সিনেমা আনন্দ হল, সিনেমা হল, ছন্দ, ওদিকে তারপর বলাকা, এদিকে ছন্দ। বলাকা, একটু দূরে গেলে মুক্তি সিনেমা হল। মুক্তি সিনেমা হল, হ্যাঁ। সব কিছু মিলে আমাদের ছোটবেলার ঈদটা, এটা হয়তো সবারই মানে নস্টালজিক হয়ে যেতে হয়, যে কলোনির যে হৃদ্যতা বা আন্তরিকতা। এবং তখন মনে হতো ঈদের দিনটা এত শর্ট কেন, ঠুস করে শেষ হয়ে যায়। যে শুরু হলো তখন না, শুরু হয়েছে কিন্তু ভোর 5টায়। আবার কিছু কিছু সময় এরকম হতো, যখন আমরা আরেকটু বড় হলাম, ক্লাস 8-9-এ, তখন হলো একটু ফুল টুল এনে বাসা সাজানোর একটা ব্যাপার। যথারীতি ধানমন্ডির বাসাগুলায়, যেই বাড়িতে ফুলের গার্ডেনিং করে, ওই বাড়িতে আক্রমণ, ফুল চুরি করো, ফুল চুরি করে এনে নিজের বাসায় সুন্দর সাজাও, কারণ মেহমান আসবে। বা মাকে একটু হেল্প করা, যদি আমরা জয়েন্ট ফ্যামিলি টাইপের ছিলাম, যে আমার 2 চাচা, তারপর আমার দাদা দাদি একসাথে থাকতাম আমরা। আর আমি ফ্যামিলির বড় যেহেতু, একটা অন্য রকমের গ্রহণযোগ্যতা বলেন বা এটা কি বল, প্রিভিলেজড আমি অলওয়েজ। সো ওই সব জায়গা থেকে আমাদের ঈদটা সত্যিই খুব। কিন্তু সেই কলোনি তারপর তো আর আগের সে ছন্দে থাকলো না। না না, সেই ছন্দে থাকলো না। আসলে এটা হয়তো সময়টাকে তো আর ইগনোর করতে পারবো না। যেমন আমাদের সময় এটা না, জেনারেশন আসছে, যেমন আমার বাবা বা তার একটা ব্যাচ আগের মানুষজন, তারা সবাই কিন্তু খুব কাছাকাছি সময় রিটায়ারমেন্টে গেছেন। 2-3টা ব্যাচ কলোনি ছেড়ে দিতে হয়েছে, তখন এলপিআরে গেছেন বা রিটায়ারমেন্টে। তারপরে যে জেনারেশনগুলো আসছে কলোনিতে অ্যালোটি হিসেবে, এরা আসলে আমরা যেভাবে, আমার জন্ম গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে, আমাদের 3 ভাইয়ের জন্ম গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে, আমি যেভাবে ওইখানে ওন করি আমি জায়গাটাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মাঠগুলো পেয়েছি আমরা, মানে খেলার এখনো মাঠ। ওই রাস্তার সামনে থেকে একবার তাকান। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনার সময়, আমার সহজ রাস্তা হয় দেখা গেলো যে কলাবাগান ফার্স্ট লেন দিয়ে ঢুকলে, আমি না স্টাফ কোয়ার্টারের মধ্যে দিয়ে, বাবা এটা এখানে এটা করতাম, এখানে ওইটা করতাম। যদিও মাঠগুলো তো আর মাঠ নেই, না, ওখানে বড় বড় সেখানে তো আবার হ্যাঁ কলোনি দালান হয়ে উঠে গেছে। গেছে। হ্যাঁ, এটা হয়তো সময়ের চাহিদা। কিন্তু আমার কাছে ওই জিনিসটা খুব মানে খারাপ লাগে, যে আমরা যে সময়টা ছিলাম বা এখন যারা আসছেন কলোটি, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু তারা না মানে জায়গাটাকে হয়তো ওন করে না। আমরা খেলার মাঠগুলো খেলেছি, খেলা নিয়ে আমরা মারামারি করেছি। এবং এটা কি মুরব্বীরা এসে বিচার দিয়েছে, মুরব্বীরা এসে বিচার করেছেন আর কি, আমাদের যথাযোগ্য শাস্তি কি, মারধর কিন্তু না। তো এখানে কান ধরে দাঁড়ায় থাকবে 5 মিনিট, একটা খেলার মাঠে 5 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকা, এলাকার সবাই দেখছে, এই বাসার মেয়েরা দেখছে, ওই বাসার মুরব্বী দেখছে, বা আমি যার কাছে প্রাইভেট পড়ি,
উনি দেখছেন। আমার মসজিদ মাদ্রাসায় যার কাছে আমি আরবি শিখতে যেতাম, ওই হুজুরটা হেঁটে যাচ্ছেন, দেখলো যে কি এখানে ওকে দাঁড় করে রাখছে। ওইটা কিন্তু অনেক বেশি বড় পানিশমেন্ট। এবং এই যে কলোনি থেকে স্টাফ কোয়ার্টারের যে কমিউনিটি সেন্টার ছিল সেখানেই তো একটা নাট্য চর্চার বিষয় ছিল। হ্যাঁ, আমার কিন্তু শুরু ওখান আপনার থেকে। অভিষেক বা যদি বলি যে হ্যাঁ, আমার হাতে খড়ি ওখান থেকে। সেটা হ্যাঁ। আর্তনাদ থিয়েটারে ওখানে মহড়া করতো। আরেকটা সংগঠন ছিল কল্পতরু। কল্পতরু হলো একটা সামাজিক সংগঠন, ওরা একটু কবিতা লেখা, বই পড়া, গান শোনা। আর আর্তনাদ থিয়েটার ছিল একদম নাটকের সংগঠন, এবং সাথে সাথে ছবি আঁকা, গান শেখা, এই জিনিসগুলো আর্তনাদ থিয়েটার করতো। হ্যাঁ, নিয়মিত রিহার্সাল হতো। তখন একতলা ছিল, কমিউনিটি সেন্টার একতলা ছিল, পরে তো দোতলা। ওখানে আমার শুরু। আর্তনাদ থিয়েটারের প্রতিষ্ঠাতা শহীদুল আলম সাচ্চুর, উনি আমার নাট্যগুরু, তার কাছে আমার থিয়েটারে হাতে খড়ি। ওখান থেকে শুরু, এখনো পর্যন্ত চলছে। এবং তখন যেটা মজার ব্যাপার ছিল যে নাট্যচর্চা তো এখন আমরা বড় হওয়ার পর যেটা হয় আমাদের রিয়েলিটির কারণে, আপনি আপনার পেশা থেকে, পেশাগত জায়গা থেকে আসছেন, আমি আমার পেশাগত জায়গা থেকে, সন্ধ্যার পরে মহড়া হয়। কিন্তু আর্তনাদ থিয়েটারে একটা শিশু বিভাগ ছিল যাদের মহড়া হতো বিকেল 5টা থেকে 7টা। মানে এইটা অনেক প্যারেন্টস নিতে পারতো না। যেমন আমাকে কখনো বলা হয়নি বাসা থেকে, আমার বাসা এই ধরনের প্র্যাকটিসের সাথে মানে তারা পরিচিত, কিন্তু অনেকের বাসাতেই দিত না, এই তুই মাঠে খেলার সময় কিসের নাটক, খেলার সময় কিসের গান। তখন এই ব্যাপারটা ছিল যে খেলার সময় কিসের গান, মানে প্যারেন্টসরা ওইটা নিয়ে কনসার্ন যে আচ্ছা এখন তোর খেলার সময়, ও কেন এখন গান করতে হবে বা ওর নাটক করতে যেতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও দেখা গেল যে আমরা 20-25 জন আমরা একসাথে করতাম, মহড়া করতাম। আবার খেলার সময়টা আমরা অন্য সময় বের করে নিতাম। 7 দিনই তো মহড়া থাকতো না, 3 দিন, বাকি 4 দিন আমরা করতাম। এবং এই মহড়া গুলো পরে দেখা যেত যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস আমরা কিন্তু প্যান্ডেল করে অনুষ্ঠান করতাম, অনুষ্ঠানগুলো হতো। এর বাইরে আপনাদের নাটক মঞ্চস্থ হতো কোথায়? মহিলা সমিতিতে। মহিলা সমিতি আর বাংলাদেশ গার্লস গাইড, বেলি রোডেই। বেলি রোড ওরিয়েন্টেড তখন ঢাকার নাট্যচর্চা ছিল, ওই দুটো জায়গায় আমাদের নাটক মঞ্চায়ন করতাম আমরা। আর শিল্পকলা একাডেমিতে তখন হিউজ ব্যাপার ছিল। আর আমরা হয়তো চিনতাম, বা আমরা যারা সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ ওইভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিনতাম, এর বাইরে খুব বেশি মানুষ চিনতেন না, বা ওখানে যে থিয়েটার হয়, নাটক হয়, ওইটাও জানতো না। আর তখন হয়তো কি, তখন ব্যাপারটা এত সহজও ছিল না। এখন যেমন মোবাইল ফোনে আপনি বিভিন্ন ধরনের প্রচার করতে পারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন তার ওটা ছিল না। আমাদের ওই বেলি রোড কেন্দ্রিক নাট্যচর্চাই করতে হতো। তাহলে এই যে এই নাট্য সরণিতে আপনার যে যাওয়া, সেটা কোন বয়সে হলো? স্টাফ কোয়ার্টার থেকে? আমার তখন 9 বছর বয়স। আচ্ছা, 9, হ্যাঁ 9। গ্রিনরোড স্টাফ কোয়ার্টার থেকে আপনি 9 বছর বয়সে বেলি রোডে আসলেন? আমি বেলি রোডে আসি, টোকাই বলে একটা পথনাটক ছিল আমাদের। টোকাই, এটা দীপক চৌধুরী লিখেছিলেন, চিটাংয়ের ভদ্রলোক, আর শহীদুল আলম সাচ্চু ডিরেকশন দিয়েছিলেন। তখন ওই টোকাই নাটকে অভিনয় করি আমরা 85-র 14ই এপ্রিল। পরে এটা পয়লা বৈশাখ হয়েছে বা কিছু, কিন্তু তখন 14 এপ্রিল আমার তারিখটা মনে আছে। আমরা গিয়েছিলাম এবং টোকাই নাটকটা খুব, দুটো নাটক করেছিলাম আমরা একসাথে, কারণ তখন তো আর্তনাদ থিয়েটারও ছোট দল, ওইভাবে কেন ডেট দিবে, বা বড় নাটক তাদের হাতে একটা কি দুটো ছিল, কিন্তু মঞ্চায়ন করার মতো ছিল না। কিন্তু ছোট নাটক দুটো যেহেতু আছে, আচ্ছা 45 মিনিট যাচ্ছে, এক টিকিটে 2টি নাটক করি, তো ওইভাবে আমরা করেছিলাম মঞ্চায়ন। এবং ওই নাটকে একটা মজার ব্যাপার ছিল যে আমরা আমরা ক্যারেক্টার, আমি হলাম পত্রিকা বিক্রি করতাম, হকার। হকার। আর ময়লা টোকা তো আমাদের আরেকটা বন্ধু, গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের, রুশো নাম, 11-র ইতে থাকতো, সিরাজ সাহেবের ছেলে। আচ্ছা, আমাদের বিল্ডিং এ? হ্যাঁ, আপনাদের বিল্ডিং এ সিরাজ সাহেবের ছেলে, বাবু ভাইয়ের ছোট ভাই। রুশো হলো ময়লা টোকায়, এবং রুশো দেখতে একটু মানে একটা শ্যামবর্ণ, একটু গভীর শ্যামবর্ণ আর কি, কালো তো বলা যাচ্ছে না, গভীর শ্যামবর্ণ রুশো। এখন হয় না যে মহিলা সমিতি নাটক করবো, আর রুশো এরকম নাদুস টুদুস ছোটবেলা থেকেই, আর ঘাউড়া টাইপের। ও মহিলা সমিতির বাইরে গেছে। এখন যে সিকিউরিটি, ওর যখন আবার শোয়ের কল পড়ছে বা আমরা এরকম আধ ঘন্টাকে, আর রুশোকে ঢুকতে দিবে না। হাই তুই কই যাস, ও তো বস্তা টস্তা নিয়ে গেছে। এখন মহিলা সমিতির মধ্যে ঢুকে যাচ্ছে একটা টোকাই, বস্তা টস্তা, ওই আমার অভিনয় আছে, ওই কিসের অভিনয়, যা একটা দিমো কাটেন, ওই তুই খারাপ ব্যবহার করিস। রুশো ঝগড়া, চিৎকার, চেঁচামেচি। আর এর মধ্যে সাচ্চু এসে গ্রিন রুমে সবাইকে কনসেন্ট্রেশন, এসব মঞ্চ দেখাই দিল, আলো থেকে পড়বে টড়বে। তখন তো আমরা ছোট, রুশো কোথায়, সাচ্চু ভাই রেগে গম্ভীর, রুশো কোথায়, হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি। পরে সবাই যা হলো, বড়রা গেল, বড়রা যে হাসতে হাসতে ঢুকতেছে, আর রুশো এরকম, আর আপনারা হাসেন না কেন, রুশোর আটকায় দিছে গেটে। সত্যি সত্যি টোকাই মনে করছিল রুশোকে, মানে এতটা রিয়েলিস্টিক মেকআপ টেকআপ ছিল। তো ওটাই প্রথম শুরু। এখনো পর্যন্ত তো করছি থিয়েটার, আছি থিয়েটারের সঙ্গে। আমি থিয়েটারের জায়গাটা আসবো, তার আগে একটু ইসে যাই, চারকোনা বাক্সতে যাই। ওই সময় তো বিটিভির নাটক, হ্যাঁ, আপনি হয়তো ওই বাক্সতে তখন ঢুকেননি, কিন্তু নিয়মিত সে নাটক দেখা এবং সেই নাটক
তো অনুসরণ করে, এবং তখন কিন্তু বিটিভিতে কিন্তু মঞ্চনাটক দেখাতো। হ্যাঁ, মঞ্চনাটক দেখাতো, মঞ্চনাটক দেখাতো বিটিভিতে। একটা মঞ্চনাটক হতো, আর হতো বিশ্বনাটক, সাইদ বিশ্বনাটক আহমেদ হতো, হ্যাঁ, করতেন সাইদ বিশ্বনাটক। আহমেদের হ্যাঁ উপস্থাপনা একটা হ্যাঁ হ্যাঁ, বিশ্বনাটক হতো, হ্যাঁ। বিশ্বনাটক হতো। তো ওই ব্যাপারগুলো তো খুব, কারণ তখন ছোটবেলায় আমার বাসা থেকে থিয়েটার দেখার একটা প্র্যাকটিস ছিল, যেহেতু আমার চাচা থিয়েটারের সাথে জড়িত ছিলেন, আর্তনাদ থিয়েটার করতেন, শহীদুল আলম সাচ্চু। আর যেটা হয়েছে যে আমরা মহিলা সমিতিতে কিন্তু যেতাম। আমি ঢাকা থিয়েটারের অনেক ভালো ভালো নাটক ছোটবেলায় দেখেছি, বয়স হওয়ার আগেই দেখে ফেলেছি। ওই বাবা মা কোথায় রেখে যাবে, আচ্ছা চলো ওকেও নিয়ে, ওকেও নিয়ে চলো, একটা চিপস, একটা 7 আপ বা একটা কোল্ড ড্রিঙ্কস ধরা দিল, আমি তো খুশ। আচ্ছা, ওরকম জায়গা থেকে যে নাটক দেখতাম, আচ্ছা, এবং তারপর টেলিভিশনে দেখাতে, আচ্ছা ওনাকে তো চিনি, ওনাকে ওই নাটকটায় দেখা গেছে এরকম, আচ্ছা ওনাকে তো ওনাকে তো আমি চিনি, দেখেছি। এই ব্যাপারগুলো আস্তে আস্তে তৈরি হয়। তারপরে মঞ্চনাটক যখন, আচ্ছা এই দলটাকে তো আমি চিনি, মঞ্চনাটকে তো আর একজনের কথা বলে না, আচ্ছা আজকে ঢাকা থিয়েটার অভিনয় করছে, বা নাগরিক গ্যালিলিও করবে, এরকম ওয়াও, আচ্ছা এই নামটার সাথে তো আমি পরিচিত, এই দলে কে কে, আচ্ছা উনি আছেন। তখন তো এইভাবে এত মিডিয়ার তো এত না, তখন তো আমরা ছোট। তারপরে এইভাবে আগ্রহ তৈরির জায়গাটা, আচ্ছা ওইটা করলে বোধহয় এখানেও কাজ করা যায়, বা লাভ। মানে মঞ্চনাটক করলে তো মানে আমি হ্যাঁ, টেলিভিশনে আসতে পারবো। টেলিভিশনে আসতে পারবো, কিন্তু টেলিভিশনটা তখন তো এত সহজলভ্য ছিল না। এখন তো চাইলে যে কেউ টেলিভিশনে কাজ করতে পারে। তখন হলো আপনি একদম যোগ্যতার পরিচয় দিয়ে, তারপরে আপনাকে অডিশনের মাধ্যমে পাশ করে তারপরে আপনাকে আসতে হবে। তো ওরকম ব্যাপারটা ছিল, কঠিন ছিল ব্যাপারটা ডেফিনেটলি। এবং একটা পর্যায়ে আমার খেয়াল আছে যে আমরা একটা নাটক হয়েছিল শঙ্কিত পদযাত্রা, ওইখানে সাচ্চু ভাই অভিনয় করেছিল, তারপর আমার ইমিডিয়েট ছোট ভাই সমাপ্তি মাসুক, ও একটা বড় অভিনয় করেছিল, মানে লিড রোলগুলোর মধ্যে বাচ্চা ছেলে কিন্তু লিড রোল। আর ওইখানে সাচ্চু ভাই আমাদের বললো যে কালকে তো বিটিভিতে যেতে হবে, স্কুলের বাচ্চার অভিনয় আছে। তা আমি রুশো, তারপরে সুমেল ছিল, অনেকে, আমরা 12-15 জন, আর মেয়ে 12 নম্বর বিল্ডিংয়ের পপি, তারপরে ইতিয়াপা, কানিস টানিস, আমরা সব একসাথে, সব কোয়ার্টারের বাপি সবাই, ভাই, হ্যাঁ হ্যাঁ, সব তো আর্তনাদ থিয়েটার। হ্যাঁ। বলছে আমাদের, আমরা মোটামুটি 40-50 জন বিয়ে বাড়িতে যে ড্রেসটা পরে যাই আমরা, সবচেয়ে ফাইনেস্ট ড্রেসটা, ওইটা নিয়ে গিয়ে আমরা হাজির। এবার ড্রেস আনছো, হ্যাঁ কি ড্রেস দেখি, এটা আমার, এটা আবার কেউ আবার বন্ধু বান্ধব, তখন কিন্তু হায়ার করার একটা টেন্ডেন্সি ছিল, মানে ভালো পোশাক, হ্যাঁ বন্ধু বান্ধব, দোষ কিডসটা দে দোষ, নাইলে ইজ্জত সম্মান থাকবো না, ওরকম হায়ার টায়ার করে নিয়ে গেছি। যাওয়ার পর তো দেখলাম গ্রামের স্কুলের ছাত্র হইতে হবে, আমরা তো সব জিন্স, তখন হারা জিন্স, তারপরে কি কেটস টেটস এগুলো পরে গেছে, এগুলো হবে না। সাচ্চু ভাই বকে আমাদের অস্থির করে ফেলছে। আচ্ছা আগামীকাল আবারও শুটিং আছে, আমাদের ওই দৃশ্যগুলোই হলো না, বিকেলের পর আমাদের ছেড়ে দেওয়া হলো, এবং বলা হলো কালকে গ্রাম অনুযায়ী পোশাক নিয়ে আসবা। ওকে ফাইন, গ্রাম অনুযায়ী আমরা পোশাক নিয়ে আসলাম। তারপরের দিন শুটিংটা হলো, এবং সারাদিন, আর বিটিভিতে এত ম্যাসিভ ওদের ইকুইপমেন্টস বা ওদের অ্যারেঞ্জমেন্ট, ওই প্রথমবার বিটিভিতে ঢোকা, এর আগে একবার ঢুকেছিলাম, তখন ওটা স্মৃতিতে মানে খুব স্পষ্ট না, নতুন করি বা এরকম একটা অনুষ্ঠানের অডিটোরিয়ামে দর্শক হিসেবে গিয়েছিলাম, কিন্তু নিজে পারফর্ম করার জন্য না। হ্যাঁ, দর্শক হিসেবে গিয়েছিলাম, কিন্তু ওটাই হচ্ছে বিটিভিতে প্রথম কাজে অংশ নেয় আর কি, শঙ্কিত পদযাত্রা নাটকে গ্রামবাসীর চরিত্রে অভিনয় করেছিলাম। মঞ্চটা কিভাবে আপনি সামাল দিলেন বা দখলে রাখলেন? মঞ্চটা আসলে আমার কাছে এটা মনে হয় তুষার ভাই, একদম খুব অনেস্ট স্পিকিং, আপনার যদি সদিচ্ছা থাকে, আপনি যদি সত্যি কথা বলেন, দেন আপনি কাজ করতে পারবেন। আর আপনার চাহিদা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার কতটুকু হলেই হচ্ছে, কতটুকু হলেই হচ্ছে না, বা আমার থাকতে থাকতে আমি, হ্যাঁ আমার সীমাটা, আমার মানে ওখানে আমার নিজেরও তো চর্চার বিষয় আছে। এখন আমি হয়তো মানে অর্থ উপার্জন করতে গিয়ে আমি যে ফ্ল্যাটে থাকি, একটা সময় আমার দেখলো যে হোয়াইট হাউসে থাকার আমি অপশন পেলাম, ধরলাম আমি পৃথিবীর সবচেয়ে ভালো বাসস্থান ওটা, একটা পর্যায়ে আমার হোয়াইট হাউসে ভালো লাগবে না, তখন কি আমি মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনবো? সো আমার মানে সীমাবদ্ধতা আমাকেই তৈরি করতে হবে, সীমাবদ্ধতা না, সীমাটা আমাকেই তৈরি করতে হবে। হ্যাঁ, যে আমি এতটুক চাই। আমি এখনো পর্যন্ত ভাই ক্যারিয়ারে মাসে 20 দিনের বেশি শুটিং করিনি, কারণ আমার বাকি 10 দিন আমি ওই থিয়েটারকে দিই। আমার 2 দিন 3 দিন শো করতে হয়, মহড়া করতে হয়, এছাড়া দলের সাংগঠনিক কিছু দায়িত্ব আমার উপর আছে, ওই দায়িত্বগুলো আমি পালন করি। সো শুরু থেকেই, আর আমার এত টাকা হলে আমার হচ্ছে, আর সেভিংসের জন্য এত টাকা হলে আমার ঠিকঠাক আছে। এখন খরচ বাড়ছে, দিন যাচ্ছে, খরচ বাড়ছে, ছেলে বড় হচ্ছে, স্কুলে পড়ে, সো হয়তো জায়গায় আমি কাজ আরও কমিয়ে এনেছি, আমার পার ডে রেমুনারেশনটা হয়তো একটু বেড়েছে আমার, কিন্তু ওই দিক থেকে আমার 3 দিন কমাইছি আমি, কারণ আমি আরও যেন এইদিকে মনোযোগ দিতে পারি। আর যেটা আপনি যেমন জানেন, আমি থিয়েটারের সাথে সংশ্লিষ্ট, আমার মিডিয়ার যে ভাই ব্রাদার ডিরেক্টরসরা আছেন, কলিগসরা আছেন, তারাও জানে
সিনেমায় যে ডিরেক্টররা আছেন তারাও কিন্তু জানেন যে আমি এই জায়গাটা আমি ইনভলভ, এবং আমি এখনও কাজ নিতে গেলে বলি ভাই আমার কিন্তু ওই দিন ওই সময় একটা শো হবার পসিবিলিটিস আছে, যদি শোটা হয় আমাকে কিন্তু একদিন রিহার্সেলের জন্য ছাড়তে হবে, দরকার হলে আমি রিহার্সেল করে গিয়ে আবার আমি আপনার সাথে জয়েন করব, আমাকে এই ফেভারটুকু করতে হবে। আবার দলও জানে যে আমি পেশাগতভাবে এই কাজটা ছাড়া আর কোনো অভিনয় ছাড়া আর কোনো কাজ করি না, দলও আমাকে ফেভার করে, মিডিয়াও ফেভার করে। আর আমার সদিচ্ছার কথাটা বললাম, সত্যি কথা বলেন, কারণ জায়গা তো খুব ছোট, আমি মিথ্যা কথা বলে আপনাকে তো সবাই আমি পারছি না, আমি তো ভাই আমার কক্সবাজারে কাজ, দেখা গেল সন্ধ্যাবেলা আপনার সাথে আমার দেখা হয়ে গেল বেলি রোডে, আমিও কফি খাচ্ছি, আপনিও কফি খেতে ওই কফি শপে ঢুকছেন, আমার মিথ্যা বলে তো লাভ নেই, জায়গাটা তো ছোট। কিন্তু আমরা যে দেখলাম যে বিটিভি যখন প্যাকেজে গেল, হ্যাঁ 93-94 দিকে যখন প্যাকেজ নাটকে গেল, তখন তো আর বেসরকারি টেলিভিশনগুলো আসেনি, প্রথম তো বাইরে গেল হচ্ছে প্যাকেজের মাধ্যমে। তখন থেকেই কিন্তু থিয়েটারের কর্মীদের একটু টেলিভিশনমুখী হওয়ার শুরু হলো, কারণ অনেক প্যাকেজ তৈরি হচ্ছে, অজস্র প্যাকেজ, সেইখানে তো আসলে শিল্পী সংকট একটা ছিল, মানে একটা বড় যোগানের জায়গা ছিল মঞ্চ, এবং যারা গেলেন সেটা আপনি যেটা বলেন রুটি রুজির কারণে গেল, সেটা একটা ব্যাপার, তারা কিন্তু আর ফিরলেন না, অনেকেই ফিরেন নাই, কেউ কেউ তো ফিরেছেন, কেউ কেউ ফিরতেই পারলেন না, বিশেষ করে যারা এই সপ্তাহে নাটকে যারা তারকা হয়ে গেলেন তারা মনে করলেন যে আর আমি আর ফিরলাম না, ফিরেও নি, দু একজন হয়তো শখের বসে দু একবার এসেছিল না। এটা আসলে যার যার ব্যক্তিগত অভিরুচি, যে অনেকেই আছে বা অনেক দল আছে যে একটা সময়ে স্বাধীনতার পরবর্তীতে দুর্দান্তভাবে থিয়েটার করা শুরু করেছে, তারা একটা পর্যায়ে এসে হয়তো হাঁপিয়ে উঠেছে, বা যেটা আমি বলবো যে আমি আমার দলের দায়িত্বভার আমি ছাড়বো না। এই থিয়েটার নিয়ে একটু বিস্তর আলাপের বিষয় আছে, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, এসে আবার বিস্তারিত আলোচনা করবো থিয়েটার। বলছিলেন যে আঁকড়ে ধরে থাকা, যে থিয়েটারের যারা অধিকর্তারা ছিলেন সেটা একটা বিষয় আছে, আবার অনেকে আছে যে ওইটা তো একটা ব্যাপার যে থিয়েটারগুলি ভেঙে গিয়েছে, আরামবাগ ফকিরা বলে ভাগ হয়ে গিয়েছে, সেগুলো যেরকম সত্য, আবার অনেকে এই টেলিভিশনে কাজ করতে গিয়ে তখনও তো টেলিফিল্ম আসে নাই, সিরিজ আসে নাই, সেই প্যাকেজ নাটক করতে গিয়েই তারা আর বেলি রোড ভুলে গেলেন। এইটার আসলে আমি বেশ কিছু কারণ আছে, যে আপনি আপনার জীবিকার জন্য যখন যে কাজটা করেন অবশ্যই ওটাকে আমাকে শ্রদ্ধা করতে হবে, অবশ্যই। এইখানে এক ধরনের মানে মতানৈক্য তৈরি হয়েছে, মানে দলপ্রধানদের সাথে বা দলের অন্যান্য কর্মীদের সাথে, আপনি করতে পারবেন আমি পারবো না, এই ধরনের একটা ক্রাইটেরিয়া ছিল, না তুমি এখনো প্রস্তুত নও, বা তুমি এটা না করলে শুধু মানে আমার সাথে আমার কাজগুলোই তোমাকে করতে হবে, এই টাইপের একটা ব্যাপার ছিল। কারণ তারাই আমাদের শিখিয়েছেন, তারাই গাইড করেছেন, তাদের প্রতি একবার সর্বোচ্চ সম্মানের সাথেই বলছি। কিন্তু কিছু কিছু জায়গায় না তারা হয়তো না বুঝিয়ে আমাদের মিসগাইড করেছেন, না তুমি যেও না ওই জায়গাটা, তো ওটা স্টুপিড বক্স, বোকা বাক্স বলছে, কিন্তু ওইটা তো কারো কারো রুজির বা রুটি রুজির ব্যাপার ব্যবস্থা হচ্ছে, ওই লোকগুলোর মনে হয়তো আস্তে আস্তে বিরক্তি তৈরি হয়ে আচ্ছা আমি বর্জনই করবো, আর করলাম না আমি থিয়েটার। বা দেখা গেলো যে শুটিং করতে গেলে যে টানা আপনি একটা নাটক করে আপনি হিট, তারপর আপনাকে চাহিদা আপনার আস্তে আস্তে বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, তা আমি ওই জায়গাটাই বলছিলাম যে সীমাটা দিতে হয় ওইখানেই। আপনার চাহিদা এখন 30 দিনে তো আপনি 50 দিনের শুটিং করতে পারবেন না, আমাদের এখানে কেউ কেউ কিন্তু করে, দিনেও করে রাতেও করে, আলাদা আলাদাভাবে, লোভের ফাঁদে পড়ে যাওয়া, হ্যাঁ লোভের ফাঁদে পড়ে। ওই জায়গাটায় যদি একটু সতর্ক হতে পারতো কেউ কেউ, তখন তাদের অবদান অস্বীকার করছে না, ইন্ডাস্ট্রিতে তাদের অবদান অনেক, কিন্তু তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে অবদান অনেক, কিন্তু আমরা তো তাদের মঞ্চে হারিয়েছি, মঞ্চে তো আমরা হারিয়েছি। এবং মানুষের দিন শেষে কি থাকবে ভাই, আপনার কাজটা আমার কাজটা, এখন হয়তো মঞ্চটা এমন একটা জায়গা আপনার মাথায় থাকবে, আপনি রেকর্ড করে রাখতে পারবেন না, রেকর্ড করলে ওই আবেদনটা থাকে না। আর ভিজুয়ালি আমরা যদি না টেলিভিশন নাটক বলি, সিনেমা বলি বা ওয়েব সিরিজ বলি, এগুলো তো থাকছেই, থাকে ওটাও আপনার কাজ, ওটাও থাকবে, কিন্তু থিয়েটার সাচে মিডিয়াম আপনার মাথায় থাকবে। একটা নাটক দেখে আপনি বেরোবেন, থিয়েটার দেখে বেরোবেন, আপনার 15-20 মিনিট আপনাকে যদি না ভাবায় কাজটা, আপনার হাসিতে আপনি উৎফুল্ল হবেন বা আপনি খুব বিমর্ষ হয়ে বেরোবেন। এবং এই যে ওইটাও তো ঠিক যে শতাব্দী অদ্ভুত যে কোনো একটা নাটকে 100 বার মঞ্চে আসলে কিন্তু তার তো মুখভঙ্গি তো 100 রকম হতে পারে, 100 রকম হতে পারে, হ্যাঁ প্রতিটা সন্ধ্যায় নতুন, প্রতিটা সন্ধ্যায় নতুন। আমি দেখা গেলো যে আমরা যে খুব বুঝে অভিনয় করছি ব্যাপারটা কিন্তু ওরকম না, অবশ্যই আমরা বুঝে করি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে 15টা শোয়ের পরে গিয়ে আমি মিনিংটা রিয়েলাইজ করতে পেরেছি, আল্লাহ এই জায়গার শব্দটা তো এইখানে পজ না, এটা হয়তো ডিরেক্টর খেয়াল করেননি, পুরো টিমের কেউ খেয়াল করেননি, শো করতে যে আমার মনে হয়েছে যে 50তম দিনে যে ঠিকমতো আমার, হ্যাঁ এটা হতে পারে যে আরে
উচ্চারণটা পজটা তো আসলো। আমার এই জায়গাটায় নেওয়া উচিত ছিল, এই জায়গায় পজটা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তাহলে মা আমি আসি, এইভাবেও তো কথাটা বলা যেত। আর আমরা এতদিন করে তাহলে মা আমি আসি, আরে আমার তো হয়নি এতদিন, আমি কি করলাম? থিয়েটারটা ওরকম জায়গা, আর কাট যেহেতু করা যাবে না, চ্যালেঞ্জটা ডিফারেন্ট। আপনি একদম শুরু হলো প্রুর বাসি, থার্ড বেল, নাটক স্টার্ট, আলো জ্বললো, শব্দ আসলো, এই অভিনয় 2 ঘন্টা বা যতক্ষণ ডিউরেশন, বাউ করার আগ পর্যন্ত আপনাকে চলতেই হচ্ছে। আপনার কি হলো দুনিয়ায় না হলো কিচ্ছু যায় আসে না, ওই জায়গাটা। তাহলে এই যে টেলিভিশন বা ওই যে যেটা বলেন ইডিয়েট বক্স, বোকা বাক্স, যে এত কর্মী নিয়ে গেল সেখানে, তো তার প্রভাবটা কি পড়েছে মঞ্চে? তার কি কোনো মানে ক্ষতি তো অবশ্যই হয়েছে, কিন্তু এই যে মানে দর্শকও কি আর আসলো না, মানে দর্শকও কমে গেল? দর্শক কমেছে আসলে না, এইখানে আমি আমাদের দায়, পুরোটাই আমাদের দায়। আমরা দর্শক তৈরি করতে পারিনি ওভাবে। একটা সময় আসলে আমার দেখা, আমরা তখন ছোট, এসে জিজ্ঞেস করতো এই নাটকে কে কে অভিনয় করছেন। ঢাকা থিয়েটারের নাটক, ও হুমায়ুন ফরিদি আছে, আফজাল হোসেন, সুবর্ণা আছে, গেল। আমি নামগুলো মেনশন করছি কারণ তারা লেজেন্ড পর্যায়ে। নাগরিকের নাটক, কে কে, আলী জাকের, আসাদুজ্জামান নূর আছে, ওয়াও, দেখছে। বা আব্দুল্লাহ মামুন আছে, আব্দুল্লাহ মামুন আছেন থিয়েটার বিলিয়র্ড, ফেরদৌসী ফেরদৌসী মজুমদার মজুমদার আছে, আছে। ওয়াও। আরণ্যকের নাটকে মামুনুর রশিদ আছে, আজিজুল হাকিম আছে, দেখতে আসছে। এই জিনিসটা আস্তে আস্তে কমে গেছে, কারণ আমরা থিয়েটারের রেগুলার দর্শক তৈরি করতে পারিনি, বা আমাদের হল ছিল মাত্র 2টা, বেইলি রোড কেন্দ্রিক। পাশাপাশি যেটা হয়েছে, তারা টেলিভিশনে গিয়ে, তারা টিভিতে এক ধরনের ব্যস্ততা তো আছেই, কেউ কেউ কিন্তু কন্টিনিউ করেছে। তার আগে মঞ্চটাকে একেবারেই ভুলে গেছে, এবং বলছি আমি মুখে যে আমি মঞ্চ থেকে এসেছি, আমার তো কিছু দায় থাকে না। আমি শোয়ের দিন, আমি মনে করেন যে আমি রেগুলার দলে এখন যেতে পারছি না, অভিনয়টা করতে পারছি না, আমার দলের যেদিন শো, সেদিন গিয়ে আমি যদি টিকিট কাউন্টারের সামনে দাঁড়াই বা বাইরে দাঁড়াই, 5টা দর্শক ঘুরে যাচ্ছিল ওই দিক দিয়ে ঘুরছিল, আচ্ছা উনি এই দলে কাজ করে, আচ্ছা দেখি তো নাটকটা, বা উনি আজকে নাটকে থাকছেন, হ্যাঁ, আমি ক্যাম্পেইনের জন্যই গেলাম, এইটাও তো আমার এক ধরনের দায়। ওতেও কিন্তু আমরা দর্শক তৈরি করতে পারতাম। আরেকটা ঝামেলা হচ্ছে, এই যারা সেলিব্রিটি হয়েছেন, যেমন আপনি কার কথা বলবেন, শহীদুজ্জামান সেলিম, তৌকির ভাই, হাকিম ভাই, জাহিদ হাসান, আজাদ আবুল কালাম, এদের কিন্তু এক ধরনের দায় আছে। কেউ কেউ মেটাচ্ছে, কেউ কেউ মেটাতে পারছেন না, হয়তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে। আর ওই যে বললাম যে শুধু বেইলি রোড কেন্দ্রিক ছিল, আমরা কিন্তু মিরপুরে কোনো হল তৈরি করতে পারিনি, বিরাট কমিউনিটির মানুষ উত্তরায় এখানে থাকে। আমরা উত্তরায় পারিনি, আমাদের লালকুটিতে একটা হল ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, ওখানে বিয়ে বাড়িতে ভাড়া দেয়। তারপর আমাদের হাজারীবাগের এদিকে কোনো হল নাই, বিরাট কমিউনিটি থাকে। কিন্তু এই জিনিসগুলা আমাদের রাষ্ট্র দায়িত্ব নেয় নাই, সিটি কর্পোরেশন দায়িত্ব নেয় নাই। সো দেখা গেলো বেইলি রোড কেন্দ্রিক আমাদের থিয়েটার, এখন যেটা শিল্পকলা কেন্দ্রিক হয়ে গেছে, এবং পুরো বাংলাদেশের থিয়েটারটা মনে করেন শিল্পকলা। ঢাকার বাইরে অনেক দলে অনেক ভালো ভালো কর্মী আছে ভাই, অভিনেতা আছে, মিউজিশিয়ান আছে, লাইট করে, লাইট ডিজাইনার আছে, সেট ডিজাইনার আছে, কই তারা? গ্রাম থিয়েটারের কথা যদি বলেন, তারপরে হ্যাঁ, গ্রাম থিয়েটার, আরণ্যকের একটা এটা পেরিয়ে ছিল যে একদম রুট লেভেলের থিয়েটার করা, রুট লেভেলের থিয়েটার। ওই জিনিসগুলোও কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানে কাজ নাই বা লোক বল পাচ্ছে না, হয়তো জিনিসগুলো না আর দাঁড়ায়নি ওভাবে, দাঁড়াতে গিয়েও। যেমন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক মানে শিক্ষার্থীরা আছেন যারা জীবিকার কারণেই ঢাকা শহরে আসে, আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার ওভাবে গড়ে ওঠে নেই। উনি হয়তো মফস্বলে একটা থিয়েটার দলে কাজ করতেন, উনি ছোটবেলা থেকেই করছেন, উনি একটা পর্যায়ে এসেছে যখন উনি দায়িত্বটা নিতে পারবেন, তখনই কিন্তু তার জীবিকার কারণে বা পড়াশোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, বা চাকরির জন্য ঢাকায় আসতে হচ্ছে। তখন ওই যে আপনার 12-13 বছর ধরে একটা ছেলেকে বা একটা মেয়েকে তৈরি করা হলো, একটা অভিনেতা তৈরি হলেন, ওই জায়গাটা কিন্তু আবার ভ্যাকুম হয়ে গেল। আর আপনার জেলা শহর বা বিভাগীয় শহরে দর্শক কিন্তু খুব সীমিত। একটা নাটকের 50টা শো কোনোভাবেই পসিবল না, এই 2025-এ সম্ভব না। আপনি যতই জেলা প্রশাসক সাহায্য করুক বা যাই প্রণোদনা দেওয়া হোক, এটা সম্ভব না, এটা রিয়েলিটি। আর আপনি প্রতিটা নাটক বছরে 2টা করে শো করলেন, একটা নাটকের 25টা শো, 25 বছর লাগবে 50টা শোতে, যেটা আমরা ঢাকায় বসে খুব সহজে করতে পারছি। কিন্তু ঢাকায়ও আমাদের দর্শক নাই। ঢাকা শহরে 2.5 কোটি দর্শক, তুষার ভাই, এখন ঢাকা শহরের, হ্যাঁ আপনি বলতে পারেন যে যানজট একটা বড় কারণ। এখন আপনার উত্তরা থেকে আসার দরকার নেই তো, আমার যদি এই আপনি বেইলি রোড এলাকায় দেখেন কি পরিমাণ মানুষ থাকে, এই বাড্ডা টাড্ডা এই দিক থেকে মনে করেন যাওয়ার দরকার নেই। আপনি বেইলি রোড, শান্তিনগর, কাকরাই, মৌচাক, সিদ্ধেশ্বরী, বিরাট কমিউনিটি, কিন্তু আমরা কি তাদের কানেক্ট করতে পারছি? এখন যে শিল্পকলার আশপাশের যে হ্যাঁ সেগুন বাগিচার, আমরা কিন্তু তাও আমরা শিল্পকলায় করছি, কিন্তু আমরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনতে পারছি? অনেক হল, আবাসিক হল আছে, ওরাও কি দেখতে আসছে? ওরাও কি দেখতে আসছে না? এখানে দায় আমাদের তরিকা ঠিক নেই,
সহজ কথা যদি বলি আমাদের তরিকা ঠিক নেই, আমরা কোনোভাবে আনতে পারছি না। ইয়াং কিছু দল কাজ করছে যারা একদম ইয়াং এবং তারা খুব ভালো কাজ করছে, 2-3টি দল আছে এবং তাদের দলে উপচে পড়া ভিড় নাটক। এখন ওরা এক ধরনের প্রোপাগান্ডা হয়তো করছে, এই প্রোপাগান্ডাটারও দরকার আছে। আমি থিয়েটার শ্রেণী সংগ্রামের হাতিয়ার, আমি এই 2025 এই কথা শুনতে রাজি না। আমার টিকিটের দাম যদি 500 টাকা হয় তাহলে আমার আরেক দলের ভাই এসে বলতেছে, হ্যাঁ বাপরে 500 টাকা টিকিট তোমাদের দলের, একটা কনসার্ট দেখতে যেতে পারতেছে এই ইয়াং ছেলে পেলে 10,000 টাকার টিকিট কেটে। আপনি একটা থিয়েটারের আপনি এসি রুমে বসবেন, আপনার 500 টাকা কোনো টাকাই না, কিন্তু এখন 500 টাকা 300 টাকা 200 টাকা 100 টাকা থিয়েটারের টাকার হয়, টিকিটের দাম হয়। তা যখনই আপনি আর টিকিটটা কাটতে যাবেন, এখনকার এই জেনারেশন বা আরও 2-একটা জেনারেশনের আগের কথা বলছি, ওরা যে টিকিটের প্রাইস কত, 500, 500, ওকে দেখবা কি 500 কি দেখাবে এরা, ওরা কিন্তু জানেই না। আমরা একটা লেভেল পর্যন্ত খুব ভালো থিয়েটার করি, একদম বিশ্বের যে কোনো দেশের সাথে টেকনোলজির সাপোর্ট ছাড়াও আমরা যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ, আমি বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে মহিলা সমিতি মঞ্চ বা গাইড হাউসে ওই প্রযুক্তিতে যেই সেই সময় সাপোর্ট আমরা দিয়েছি, যে নাটকগুলি নেমেছিল সেগুলি তো মাইলস্টোন, বাংলাদেশের ইতিহাসে সারা জীবন থাকবে। আপনি মনে করেন যে কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হদাই, বিষাদ সিন্ধু, তারপরে কোকিলারা, গ্যালিলিও, এই নাটকগুলো তখন, আমরা তো এখন সাউন্ড আছে, এই যে আমি সাউন্ড আছে মুমতাসির ফ্যান্টাসি, মানে ওই দলগুলো তো বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়ে গেছে সাউন্ড এটা। আর মহিলা সমিতিতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই, 18টা রো ছিল, শেষটা তো আপনার খালি গলায় শোনাতে হবে, অ্যাকোস্টিক একটা লেভেল পর্যন্ত ভালো ছিল, মানে শেষ রো পর্যন্ত খালি গলায় শোনাতে হবে। যেই কথাটা আমি আপনাকে কানে কানে বলছি, ওই কথাটা আমি শেষ রো পর্যন্ত কিভাবে শোনাবো, ওইটার জন্য থিয়েটারের একদম প্র্যাকটিস ছিল। থিয়েটার থেকে তারপর সাপ্তাহিক নাটকের কথা বললাম, তারপর টেলিফিল্ম আসলো এবং সেই টেলিফিল্মের পর আমরা এই ধারাবাহিকে গেলাম সিরিয়াল। হ্যাঁ, সেই তার সিরিয়ালের পর এখন আমরা আছি ওটিটিতে, ওয়েব সিরিজ। হ্যাঁ, সেই যাত্রার সাথে সঙ্গী আবার আপনি। হ্যাঁ, তা একটু বিরতির থেকে ফিরে এসে আবার ওই যাত্রায় যদি যুক্ত হই আর কি। আমরা থিয়েটারে বেলি রোড থেকে শিল্পকলা পর্যন্ত এসেছি, কিন্তু তারপর আবার যেটা হলো যে আমরা দেখলাম যে সারা সপ্তাহ আমরা অপেক্ষা করতাম এ সপ্তাহ নাটকের জন্য, সেখানেও কিন্তু অভিনেতারা খুব বেশি সুযোগ পেতেন না। মানে যাদের অভিনয় আমরা দেখতাম ঘুরে ফিরে হয়তো মাসে একটা আসতো, আবার ধারাবাহিক নাটকগুলো সে সময় যেগুলো হতো, কিন্তু পরবর্তীতে প্যাকেজে অনেক সুযোগ আসলো। তারপর আসলো ধারাবাহিক নাটক, সিরিয়াল, আমাদের প্রতিবেশী দেশের অনুকরণে হলো, সিরিয়াল হলো প্রতিদিন। এখন আবার ওটিটি, মাঝখানে আবার টেলিফিল্মটা ছিল। হ্যাঁ, ঈদের সময় মুক্তি হতো টেলিফিল্ম। পুরো সবগুলোতেই আপনার অংশগ্রহণ আছে। এই জায়গাটায় আমাদের এখন অবস্থাটা কি, এই যে মানে আপনি যে ওটিটিতে এসে শেষ করবেন, আপনি এ সপ্তাহ নাটক থেকে যদি আপনার, এই সপ্তাহের নাটকের স্ট্যান্ডার্ড তো ছিল অন্যরকম, দর্শকের কাছে এটার আবেদন ছিল অন্যরকম। কারণ আমার খেয়াল আছে এই সপ্তাহের নাটক যখন হতো, ভাই আপনারা নিশ্চয়ই খেয়াল, রাস্তাঘাট খালি হয়ে যেত। আজকে এর নাটক আছে, আজকে এই নাটকটা দেখাবে রাত 8টার বাংলা সংবাদের পর, এবং রাস্তাঘাট খালি হয়ে যেত, মানে মানুষ কতটা টানতো। অবশ্য এটার 2-একটা কারণ আছে, তখন বিনোদনের মাধ্যমই তো ছিল এক বাংলাদেশ টেলিভিশন। পরে যখন বাংলাদেশ টেলিভিশন প্যাকেজে দিল, তখন দেখা গেল যে বাজেট বেশি, আপনার 7 দিন 8 দিন শ্যুট করছেন, আপনি পারছেন শ্যুট করতে, আপনাকে ডিরেক্টরকে এক ধরনের ফ্রিডম দেওয়া হচ্ছে, আউটডোর শুটিং বেশি। তখন কিন্তু বেশ কিছু ভালো কাজ হয়েছে, অনেক বলবো না, আমি বেশ কিছু বলবো যে বেশ কিছু ভালো কাজ হয়েছে। এবং এটা করার ফলে 2-1জন শিল্পী হয়তো শাফলিং হয়েছে, কেউ একদম খুব ভালোভাবে দাঁড়িয়ে গেছেন, কেউ দাঁড়াতে পারেননি। তারা তখন সিরিয়ালে ট্রাই করেছে, সিরিয়ালেও বাজেট বেশি আসা শুরু হলো। ওই সিরিয়ালটা করতে যে হয়েছে কি, যে আমাদের তো চর্চা ছিল না সিরিয়াল কিভাবে হয়। আমরা হয়তো ছোটবেলায় আপনার ডালাস আমরা দেখেছি, ওদের স্ক্রিপ্টিং এর যে ট্রেন্ড, আমাদের এখানে কিন্তু কোনো ট্রেনিং এর ব্যবস্থা ছিল না। আপনি লিখেছেন, আমি ডিরেকশন দিয়েছি, এই লেখো, এটা কত হবে 26 পর্ব। 26 পর্ব ধরে রাখার জন্য যে প্রস্তুতি, লেখক নির্দেশকের যে প্রস্তুতি, প্রোডাকশন টিমের যে প্রস্তুতি, শিল্পের যে প্রস্তুতি, শিল্প নির্দেশকের যে প্রস্তুতি, ওইটার আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু তার আগে আমাদের সামনে এসে পড়েছে। তা ওইটা করতে যে আমরা মোটামুটি এক ধরনের ব্লান্ডারি করে ফেলেছি বলা যায়, যেটার কারণে আমাদের 10-12 বছর লেগেছে আমাদের সিরিয়ালগুলো ঠিকঠাক মতো দাঁড়াতে। আমি বলবো না যে কিছুই হয়নি, কেউ এর মধ্যে খুব ভালো কাজ করেছে, কিছু কাজ তো হয়েছে অবশ্যই, হ্যাঁ মাইলস্টোন কাজ হয়ে গেছে সেগুলো, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন যে ম্যাক্সিমামই কিন্তু
হয়নি। এবং তখন টেলিভিশন অনেক আসলে সবারই চাং ভরতে হবে সিরিয়াল হ্যাঁ দিয়ে। হ্যাঁ মানে অনেকগুলো ধূপ করে অনেকগুলো চ্যানেল এসে পড়াতে, আচ্ছা ও এটা করছে বা এই চ্যানেল মানে এটা যোগান হচ্ছে, দিতে যে। আমার আমার যোগান আমার ফুটেজ লাগবে ভাই, ফুটেজ লাগবে, আমার ফুটেজ দাও, আমার ফুটেজ যাই হোক। হ্যাঁ যাই হোক এটা ফুটেজ দাও। ওইটা করতে যে আমাদের এক ধরনের আমরা লেজি গবরি করে ফেলেছি। ওটার থেকে 10-12 বছর লেগেছে আমাদের ঠিকঠাক হতে। আচ্ছা সিরিয়ালটা এইভাবে লিখতে হয়, তারপরে আমাদের অনেকগুলো সিরিয়াল আমাদের খুব হিট, কারণ এর আগে বিটিভিতে আমরা যে সিরিয়ালগুলো দেখতাম সংসপ্তক, বহুব্রীহি, তারপরে নক্ষত্র, এই টাইপের 12 রকম মানুষ, ইমদাদুল হক মিলনের এই নাটকগুলো, ওইটার কিন্তু একদম দেখবেন যে উপন্যাস থেকে তারাই স্ক্রিপ্টিং করেছেন এবং নাটকটা হবে জুলাই মাসে, স্ক্রিপ্টিং হয়েছে কিন্তু এই জুন থেকে স্ক্রিপ্টিং শুরু হয়েছে, পরবর্তী জুলাইয়ে নাটকটা শুটিং শুরু হয়েছে। আর আপনি এখন আমাকে ওয়ার্ক অর্ডার দিলেন, সব দিয়ে আপনি কাজ করেন, তাহলে আগামী মাস থেকে শুটিং শুরু করে দেন, নাটক কিন্তু 26 পর্বের। আমার তো প্রস্তুতি নেই, আমিও অর্থলোভে পড়ে হ্যাঁ ভাই রাজি, আপনার তো ওই যে ফুটেজ দিতে হবে। আমরা তো ওইটা তো জানি যে হুমায়ুন ফরিদী ভাই ইয়ে রমজানের চরিত্রে অভিনয়ের জন্য তার যে প্রস্তুতি ছিল সংসপ্তকে, প্রায় বছরখানেক প্রস্তুতি পরে উনি আব্দুল রহমান সাহেবের কাছে সামনে যে দাঁড়াতে পেরেছিলেন। ওইভাবে যদি বলি যে গ্রন্থিকগণ কহে সেলিম আল দ্বীনের, সেটাও কিন্তু সাধারণের জন্যই তৈরি করা। হ্যাঁ সাধারণের জন্য, কিন্তু ওইটা কিন্তু দেখেন যে ওইভাবে আলোচিত না, সময় অসময়। হ্যাঁ সময় অসময়। মাটির কোলে, মাটির কোলে তো অনেক আগে, হ্যাঁ মাটির কোলে, মানে আমরা কিন্তু একটা লেভেল হয়েছে, কিন্তু তারপরে যখন বললাম আমরা বাণিজ্যিক আকারে আপনি এখানে অর্থ পাচ্ছেন বেশি এবং আপনাকে 104 পর্ব করতে বললো, আমি তো 104 পর্বের জন্য রেডি না, তখন একটা লেজি গোবর হয়েছে। এবং ধীরে ধীরে তো বাজেটও কমে গেল, বাজেট তো হ্যাঁ কমলো, কারণ আপনার আরো অনেকগুলো চ্যানেল তো একসাথে হলো। আগে একটা বিজ্ঞাপনী সংস্থা শুধু হয়তো বিটিভিতে বিজ্ঞাপন দিত, একটা বিটিভি ছাড়া কোথাও বিজ্ঞাপন দেওয়ার অপশন ছিল না, তখন 20টা জায়গায় আসলে তো ওই সেম টাকার বাজেটটাই তো ও 20টা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, বন্টন করবে, তখন ওর বাজেটটা কমে যাচ্ছে। আর বাজেট কমার কারণে যেটা হচ্ছে, আপনি আগে মনে করেন যে হুমায়ুন ফরিদীকে নিতেন 1 টাকা দিয়ে, এখন শতাব্দী ওয়াদুদকে তো আপনি নেবেন, আচ্ছা হুমায়ুন ভাই পারতেছে না, শতাব্দী ওয়াদুদকে নিই, আপনি তো আমাকে 5 পয়সা দিবেন, ফরিদী ভাইয়ের রেশিওতে তো আমি 5 পয়সা, তাও আমি অনেক বেশি বললাম। ওরকম করে করে কাজের কোয়ালিটিও ফল করছে। তারপরে এখন যেটা হলো ওটিটি একটা অপার সম্ভাবনা, কারণ বিশ্বায়নের যুগ, আপনি এটা ইগনোর করার কোনো উপায় নেই। আপনি ইথারে থেকে যাবে, আপনার পছন্দ হলে আপনি দেখবেন, পছন্দ না হলে আপনি দেখবেন না। সেটার জন্য এক ধরনের প্রস্তুতি হয়, অর্থলগ্নি হয়, হয়তো ফিরেও আসছে টাকা, কারণ বাইরের দেশগুলো আমরা নেটফ্লিক্স দেখছি বা অন্যান্য প্রাইম, অ্যামাজন এগুলো দেখছি, ওরা কিন্তু পারছে বা কি করছে, কিন্তু আমাদের এখানে মনে হয় যে আমাদের এখনো পলিসিটা আমরা ঠিকঠাক করতে পারিনি। আমাদের যে মানে আমাদের বাজার কোনটা হবে, কতটুকু হবে, আমাদের বাজার নিয়ে কি প্রপার রিসার্চ আছে? আমার মনে হয় না আছে। সবারই হয়তো এক ধরনের হোমওয়ার্ক আছে, কিন্তু প্রপার রিসার্চ বা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সাপোর্ট। আর গল্পটার ক্ষেত্রে আমরা একটু অনুকরণের দিকে আছি, ওইটা তো আমরা আছি। আর সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস দেখবেন, ক্রাইম ছাড়া জনরা নাই, ওরে মারতেছে, ও তারে খুন করতেছে, এই জায়গায় পুলিশি অ্যাকশন, এই জায়গায় ভাঙচুর, মানে ক্রাইম অ্যাকশন ছাড়া আর কোনো জনরা কি নাই? আছে কিন্তু, মানে ওই জনরাগুলোর দিকে আমরা কবে ঝুঁকবো? আমরা এই যে ভাইকিংস দেখতেছি বা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান্স টাইপের হাজার হাজার সিরিজ ভাই সারা পৃথিবী জুড়ে, কেন রে বাবা? পৃথিবীতে কি মানুষের মধ্যে কি প্রেম, ভালোবাসা এগুলো নাই? এবং আমাদের দেশে আমরা শুরু করছি, মানে আমাদের ওয়েব সিরিজগুলো তো কিন্তু ক্রাইম, হ্যাঁ আমরা শুরু করেছি। এই দর্শক মাটির কোলে দেখলো বা ঢাকায় থাকি দেখলো বা কোথাও কেউ দেখলো, বহুব্রীহির কথা বললেন, এই নাটকগুলি দেখলো, এবং পরবর্তীতে মানে আমরা তো আগের প্রজন্মের কথা বলছি, নতুন প্রজন্ম কিন্তু এই নাটকগুলোর সাথে বেশ করে কোথাও কেউ নেই বা এর পরবর্তী প্যাকেজের সময়ের যে সিরিয়ালগুলো ছিল সেগুলি দেখেছে। হ্যাঁ, পরবর্তীতে তারা কেন এই গল্পতে ফিরছে না, এই একটা অস্থির গল্পের মধ্যে থাকছে? আমার মনে হয় এটা 2000-এর পরবর্তী যে জেনারেশনটা ভাই, লাস্ট 2000 সালে হয়েছে বা 98-99-তে যারা হয়েছে, তারা আসলে আমি কি বলবো, ওরা কি চায় ওরা নিজেরাও নাকি আমাদের নির্মাতারা বা যারা লিখছেন তারা, যেমন এখন ওই যে মাছের ঝোল দেখছে, আমার দর্শক কিন্তু দেখছে, কিন্তু আমাদের আমরা বানালে ওটা দেখছে না। হ্যাঁ, দেখছে না কেন? হ্যাঁ, এইটা আমি আসলে এটা আমি বলতে পারবো না। এটা আমাদের হয়তো, আমি যেটা বললাম যে আমার রিসার্চ ওয়ার্ক নাই, আমার দর্শক কোনটা, আমি কোন কাজের জন্য কত টাকা লগ্নি করব, কোন আর্টিস্টকে নিব, আমি হিট হয়তো এখন আমাকেই নাও সব কাজে, ওটার করার দরকার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমার যদি প্রপার রিসার্চ ওয়ার্ক থাকে, আমার দর্শকের সাথে কমিউনিকেশন থাকে,
তাহলে হয়তো আমরা কেন বেটার টিমওয়ার্কটা নাই এখন, যে একটা সাপ্তাহিক নাটক করার সময় যেটা টিমওয়ার্ক ছিল, সেই টিমওয়ার্ক ভাই ওটিটিতে টিমওয়ার্ক আছে, কিন্তু আছে। ওটিটিতে হ্যাঁ খুব সুন্দর টিমওয়ার্ক, এবং যার যেটা কাজ সে ওইটাই করছে, প্রপার করছে। শিল্পী তৈরির উদ্যোগগুলো আমাদের এখানে হলো না কেন, যে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী না, সার্বিকভাবে যে একদম লাইটের জায়গা থেকে, ক্যামেরার জায়গা থেকে, সব জায়গা থেকে যে ইনস্টিটিউশন দরকার ভাই, ইনস্টিটিউটের যে জায়গা, সেটা তো বিভিন্ন সময় কথা হয়েছে, কেউ এই দায়িত্ব এখনো নিচ্ছে পর্যন্ত না। তো আমরা পারিনি। আমাদের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন একদম টেলিভিশন কোর্স, একদম হাতে কলমে ক্যামেরা চালানো হয়। নিমকোতে তো আগেও ছিল, কিন্তু খুবই সীমিত। এবং এখন বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সরকারি ইউনিভার্সিটিতে একদম পড়ানো হয়। পড়ে এসে ওই ছেলেটা যখন পড়ছে, পড়ে এসেও যখন ইন্ডাস্ট্রিতে, প্র্যাকটিক্যাল এক জিনিস, থিওরি এক জিনিস, ও যখন ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে যাচ্ছে, ও অনেক হোমওয়ার্ক করে এসছে। আসার পর থেকে গেলো কারণ বাজারে, ওকে শর্ট নিতে বলছে কারণ বাজারে। ভাইয়া এখানে তো লাইটটা এখান থেকে দিতে পারছি না, এখানে তো এটা হবে না। আমি ওকে ছোট করছি না, কিন্তু ও তো গ্রামার পড়ে আসছে, কিন্তু এইখান থেকে আমার কাজটা বের করে আনতে হবে। ওর তো মাথা খারাপ, আমার তো ফেস লাইট মানে নেই, ব্যাকগ্রাউন্ডের সাথে মাঠের মিল না। হ্যাঁ মিল নেই। মানে আমি ভাই আমার কি হবে এখন, না এটা করলে তো আমার রেপুটেশন খারাপ হবে। কিন্তু আমাদের রিয়েলিটিটা হচ্ছে এরকম যে আমি যেই জায়গায় যাব, যেই কাজে অ্যাসাইন হবো, আমাকে কাজ বের করে আনতে হবে। আমাদের বেশ কিছু ছেলেপেলে আবার দেশের বাইরে অনেকে পড়াশোনা করে আসছেন, তাদের এক ধরনের ভিশন আছে যেটা আমাদের সাথে শেয়ার করছে। আমরাও কিছু শিখতে পারছি, নতুন জানতে পারছি। আর প্র্যাকটিক্যালি কাজ করতে 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 মানুষ একটা জায়গায় যেতে পারবে। তা কিন্তু যেতে যেতে সব শেষে যে কথাটা হয় যে ওই আবার গল্প নাই, মানে গল্প খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমাদের গল্পের অভাব হওয়ার কথা না, কিন্তু ওই যে আমার হলো গিয়ে ওয়ার্ক অর্ডার, একটা সিনপসিস দেই, ওয়ার্ক অর্ডার ধরায় দেয়। সাহিত্য থেকে একটু দূরে সরে গিয়েছে, সাহিত্য থেকে তা আমরা নাই। হ্যাঁ, সাহিত্যতে আমরা নাই, আমরা সাহিত্য নির্ভর কাজ করছি না, থিয়েটারেও না, টেলিভিশনে না, ওটিটিতেও না। কারণ এখানে আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছি। আমি যখন আপনাকে অর্ডার দিচ্ছি বা আপনি আমাকে দিচ্ছেন, তখন আপনি আমার বস হয়ে যাচ্ছেন। তাহলে এই যে এই নির্মাণের জায়গাতে একটা ঠিকাদারি পদ্ধতি চলছে। হ্যাঁ, ঠিকাদারি পদ্ধতি তো চলছে। আপনি যখন বস হয়ে যাচ্ছেন আমার, তখন আচ্ছা আপনি তাহলে এক কাজ করেন, যে ওয়ার্ক অর্ডার দিলাম, আপনি 5 টাকা পাবেন, এই কাজটা আপনি আগামী মাসে অন এয়ার এত তারিখ আপনি নিয়ে আসেন। তারপর বলে যে আপনার টেলিভিশনগুলি বলে দিচ্ছে যে হ্যাঁ আপনার এই সময় থেকে অন এয়ার সাপ্লাই, হ্যাঁ আপনি নিয়ে আসেন, আর কি প্রোডাক্ট দিবেন, আপনি টাকা নিয়ে যাবেন। ঠিকাদারি পদ্ধতি যতদিন থাকবে ততদিন ওই যে গল্পর কথা বলি, সারা পৃথিবীতে তো আবার এই নিয়মই হয়, ঠিকাদারি পদ্ধতিতেই হয়, কিন্তু অ্যাপ্রোচটা ডিফারেন্ট। ডিরেক্টরের এখানে একটা সে থাকে, কিন্তু এখানে যে বললাম যে সুতরাং এখানে যেটা হলো ডিরেক্টর প্রোডিউসারকে প্রেসার, পরিচালক অভিনেতা কারো কোনো সংলাপ নেই। হ্যাঁ মানে ওটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কারণেই সংলাপ সবার যে নেই তা না, সবাই কিন্তু একটা কারো ডেফিনেটলি আছে, এবং খুব জোরালোভাবেই আছে, এবং অধিকাংশ নেই বলেই আমরা পেয়ে বসছি এবং দর্শকরা বঞ্চিত হচ্ছে। আমিও দর্শকরা বঞ্চিত হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি, বঞ্চিত করছি। আমরা দায়টা আমার কাঁধেও নিতে চাই। কারণ ব্যাপারগুলো তো এরকম যে ইন্ডাস্ট্রি তো আমিও বিলং করি, আপনিও বিলং করেন, সবাই বিলং করি। অল্প কয়জন মানুষ আমরা। আমি অনেককে বলি যে তোমার কেন ভাই, তুমি পড়াশোনা করছো কিসে, ফিশারিজে পড়াশোনা করছো, তোমাকে কেন এসে তোমার ক্রিয়েটিভ কাজ করতে হবে, প্র্যাকটিস বা টেলিভিশন নাটকে ডিরেকশন দিতে হবে? অন্য কাজ করো না ভাই, ব্যবসা বাণিজ্য করো। পৃথিবীতে জবের অভাব আছে, তোমার একটা স্বপ্ন ছিল তুমি ডিরেক্টর হবা, নাটক বানাবা, নায়ক নায়িকাদের সাথে সেলফি তুলবা, তোমার জন্য তো ইন্ডাস্ট্রি সাফার করবে না রে ভাই, বাদ দাও, অন্য কাজ করো। আমি মানে আমার যা আসে আমি বলে ফেলি। হ্যাঁ, এটাকে যদি ওইভাবে পেশা হিসেবে না নেওয়া যায়, হ্যাঁ তুমি যদি নাই থাকতে পারো, তাহলে তুমি সে ডিস্টার্ব করো না। তুমি আরো অনেকের রুজির উপর তো হুমকি হয়ে দাঁড়াচ্ছ। তুমি না পারলে যখন চলে যাচ্ছ, এবং বাইরে গিয়ে তুমি বলছো আরে গেছিলাম আমি, এরকম অনেক টাকা খরচ করে, ভালোবাসাটা থাকতে হবে। হ্যাঁ, ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঈদ মোবারক আপনাকেও, এবং এখন টিভিকেও ধন্যবাদ আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য। ঈদ মোবারক।